সুপ্রিয় দর্শক, এই সময়ে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল আলম কাঞ্চন। সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে আজ আমরা আমাদের এই সময়ের আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সমসাময়িক বিষয় নিয়ে এই সময় আলোচনা করে থাকি। আজ আলোচনার জন্য আমাদের মাঝে দুইজন অতিথি উপস্থিত আছেন। আমাদের সঙ্গে আছেন ডেইলি নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমদ এবং লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ। আপনাদের দুইজনকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে। ধন্যবাদ। সাম্প্রতিক রাজনীতি কিন্তু ঘুরপাক খেয়েছে এই নির্বাচন কমিশন গঠন নিয়ে। আমরা যদি নির্বাচন কমিশন গঠন পরবর্তী বিষয়াদি নিয়ে আলোচনা করি, আপনি জানেন যে বিভিন্ন পত্রপত্রিকায় এসছে যে আগামী নির্বাচনকে বিএনপিকে এক ধরনের চাপে রেখে আওয়ামী লীগ তাদের চায় যে বিএনপি নির্বাচনে আসুক। আমরা যদি এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আসলে বিএনপি তো চাপের মধ্যেই আছে। বিএনপি গত দু তিন বছর মাঠে খুব একটা দেখা যায় না, এবং আজকে একটা নিউজ পড়তেছিলাম আমি, খুব শকিং, যে বিএনপির রাজনীতি এখন প্রেস রিলিজ আর প্রেস কনফারেন্সের মধ্যে সীমাবদ্ধ। তো এইটা যদি হয় তাহলে চাপের মধ্যে থাকবে না। বিএনপি তো চাপের মধ্যে, বিএনপি কি করতে পারছে? বাইরে তো সমাবেশ, না না আমি বলছি আমরা যখন ছাত্র রাজনীতি করেছি, উনিও তো ছিলেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে আইয়ুব খানের সময় আমাদেরকে রাস্তা নামতে দিত। 61-এ যখন আইয়ুব খানের বিরুদ্ধে প্রথম মিছিল হয়, প্রথম মিছিল 61-এ, আমরা মাত্র কলেজে ভর্তি হয়েছি, তখন মিছিল করে বাসায় যাওয়ার 1 ঘন্টার মধ্যে পুলিশ, তারপরে আমরা পলাতক, 1 মাস মানে কলেজে আর আসতে পারিনি। এই অবস্থায় তো আন্দোলন তো হয়েছে, জেল খাটছে মানুষ, কষ্ট হয়েছে, কিন্তু ঘুটায় ঘাটায় ঘরে বসে যায়নি। তো এখন যদি বিএনপি গা ঝাড়া দিয়ে সামনে না আসে, তাহলে চাপের মধ্যে থাকবে, এমডি থাকবে। ওইটার অ্যাডভান্টেজ আওয়ামী লীগ অবশ্যই নেবে, কারণ তারা তো, একজন ভালো বলছিল মহিউদ্দিন খান আলমগীর ওই দিন নির্বাচন, ওই চিফ ইলেকশন কমিশনারকে নিয়ে, যে উনি তো আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ড এটি, তো বললো যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, এখানে তো বিএনপির লোক বসাবে না। বিএনপির লোক বসাবে না না, এটা উনি মানে ভেরি লাউডলি বলেছে কথা, যে আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপির লোক সিএসি হবে নাকি। এটা তো যদি কেউ আশা করে তো এটা তো ঠিক না। বরং আওয়ামী লীগ বিএনপির মাঝামাঝি একটু হইলে একটু চলতো, কিন্তু এখন উনি আওয়ামী লীগের একটা বেনিফিশিয়ারি, একসময় ব্যাকগ্রাউন্ড আছে, এখন কি করবে এটা দেখার ব্যাপার। অনেক সময় হয় না, মানুষের চেঞ্জ হয়, সার্কামস্টেন্সিয়াল ইয়েতে পরিবর্তন হয়, কিন্তু এখন যে পলিটিক্যাল সার্কামস্টেন্স এইটাতে মানে আওয়ামী লীগের বিপক্ষে অবস্থা যাওয়ার কোনো সম্ভাবনা আমি আপাতত দেখছি না। না, কিন্তু এই যে চাপে থাকার যে কথা বলা হচ্ছে, কিন্তু এই রাজনৈতিক কৌশল হিসেবে কি চাপটা প্রয়োগ হয় কিনা, যায় কিনা, বা এই চাপটা নিতে পারবে কিনা বিএনপি? না, বিএনপির জন্য ডিফিকাল্ট হবে, বাট বিএনপির একটা প্লাস পয়েন্ট হলো, যেটা আপনি দেখেন 2014-তে 5ই জানুয়ারি ইলেকশনের পরে বা তারও আগের আন্দোলন, এই এত সব নির্যাতন, নিপীড়ন, জেল, জুলুম, মামলা, এত সবের পরেও কিন্তু আপনি দেখেন বিএনপির একটি লোকও বিএনপি ছেড়ে যায়নি, আমি দেখি নাই। কিন্তু খুব বেশি সক্রিয় কিন্তু নাই। না না, কিন্তু ছেড়ে যায় নাই। এমন হয়তো যে মানে 2-3টা গ্রুপ বাইরে গেছে, মানে প্যারালাল বিএনপি তৈরি হয়ে গেছে। নাজমুল হুদা চেষ্টা করছে, সে তো আর বিএনপি করার চেষ্টা করেনি, সে নিজে নিজে কদিন পরে পাগলামি করে, এই দল করে, ওই দল করে, সরকারের সাথে যায়, সুবিধা। কিন্তু বিএনপি কিন্তু যেখানে ছিল ওইখানেই আছে। শুধু নাই যেটা, এটা হলো শক্তি, সামর্থ্য এবং মানে রাজনৈতিক কৌশল, যেটা আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলের কাছে বিএনপি বারবার মার খাচ্ছে। আচ্ছা, যদি এই কথায় আসি জনাব মহিউদ্দিন আহমেদ,
যে বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলের কাছে বারবার মার খাচ্ছে বিএনপি, কি বলবেন আপনি? আসলে বিএনপি যে কি চায় এটা বিএনপিও কতটুকু বোঝে আমি জানি না, কারণ রাজনীতি করতে গেলে তো কিছু রাজনৈতিক কৌশল লাগে। না, বিএনপি তো চাইলো যে একজন দল নিরপেক্ষ একজন সুশীল সমাজের প্রতিনিধি সহ যে মানে ক্রাইটেরিয়া দিয়েছিল একজন সিসি হোক, কিন্তু সেটা তো হলো না। এটাও একটা রেটরিক, কারণ এক সময় তো বিএনপি থেকে বলা হতো দেশে কোনো নিরপেক্ষ লোক নাই। এখন কথা হচ্ছে যে এখানেও কিন্তু আমি দেখি যে বিএনপির যে রেটরিকটা খুব স্পষ্ট, যে উনি কখন ছাত্রলীগ করেছিলেন। এখন কথা হচ্ছে যে একটা সময়ে যারা ছাত্র সংগঠন করেছে না করাটাই অস্বাভাবিক। কম বেশি সবাই সংশ্লিষ্ট থেকেছে, মিছিল করেছে, একটা সময় ছিল। যেটা তার বিরুদ্ধে অভিযোগ আনতে পারে বিএনপি বা আনা উচিত ছিল, ধূপে টিকবে কিনা সেটা অন্য জিনিস, যে উনি প্রজাতন্ত্রের কর্মকর্তা হয়ে উনার কোনো বায়াস ছিল কিনা কোনো দলের প্রতি, সেটা দেখানো। সে ব্যাপারে তো অভিযোগের কথা বলেছে না, কোনো অভিযোগের কথা তো বলেনি, বলছে উনি ছাত্রলীগ করতেন। না, রিজভী আহমেদ বলেছে যে উনি জনতার মঞ্চে ছিলেন। উনি তো বলছেন, দুদু বলেছেন যে উনি জনতার মঞ্চে ছিলেন। এবং এখন মুশকিল হচ্ছে কি বিএনপির যে স্পোক্স পারসন কে এটা বোঝা না। উনি তো বলেছেন আমি ছিলাম না, আমি কুমিল্লার ডিসি ছিলাম। এখন খুব কনফিডেন্সের লোক না হলে তো ডিসিও বানায় না সরকার প্রধানরা। এখন তো ডিসির অ্যাপয়েন্টমেন্টটা সরকার প্রধানের ইচ্ছার বাইরে হয় না, এটা তো আমরা জানি। এবং তারা সরকারকেই জেলা পর্যায়ে প্রতিনিধিত্ব করে। সেই সময় বিএনপি এই দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে এসে এই নিয়োগ দিয়েছেন। দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে গেলে তো এই 25 বছরের চাকরির মেয়াদের যে খাড়াটা তারা তো ব্যবহার করতো না যদি দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে থাকতো। এটা কিন্তু সব দলই করে। 25 বছর চাকরি হলে তারপরে ইচ্ছে মতো রিটায়ার করে দেওয়া যায়। এই আইনটা কিন্তু দুই দলই বহাল রাখছে, তাদের পছন্দ মতন এটা ব্যবহার না। কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগটি, যদিও উনি অস্বীকার করেছেন সিসি, কিন্তু ওনার বক্তব্যই কিন্তু পত্রিকায় যে ইন্টারভিউ দিয়েছেন তাতে ওনার বক্তব্য কিন্তু এসছে যে উনি কুমিল্লার ডিসি থাকাকালীন সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী, ওনার দপ্তরের যে প্রধানমন্ত্রীর ছবি ছিল সেই ছবি কে বা কারা নামিয়ে নিয়েছে, এই জন্য তার দায় না। হ্যাঁ, তো এরকম একটি ঘটনা যদি ডিসির দপ্তরে হয় এবং সেই ঘটনার পরও যদি বিএনপি তৎকালীন সরকারে থাকাকালীন সময়ে একজন ডিসিকে চাকরিতে বহাল রেখেছে এবং 25 বছরের মেয়াদ পূর্তির পরে তাকে স্বাভাবিক নিয়মে রিটায়ার দিয়েছেন, অন্য কোনো কিছু করেন নাই। না, আমার মনে হয় জিনিসটা খুব বেশি ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছে। যে জিনিসটা রিয়াজ ভাইও যেটা বললেন যে মহিউদ্দিন খান আলমগীরকে কোট করে, এই বিষয়টা খুব বেশি আমরা আলোচনা করে ফেলছি। সিইসির ব্যাপারটা আসলে নির্বাচন কমিশন একটা বডি, সেখানে 5 জন আছেন এবং সেখানে একজন ব্যক্তি কিছু করতে পারবেন না। এবং বিএনপি থেকে বারবার বলা হচ্ছে নির্বাচন কমিশন, ইভেন খালেদা জিয়া তিনিও বলেছেন যে নির্বাচন কমিশনের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনকালীন সহায়ক সরকার ব্যবস্থাপনাটা কীরকম থাকবে সেটার উপরে তারা গুরুত্ব দিচ্ছেন। কাজে এখন যদি আমরা মানে লেস ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে বেশি মাথা ঘামাই বা বিএনপি মাথা ঘামায়, তাহলে আসল ইস্যু কিন্তু তারা দূরে সরে যাবে। যা আপনি কৌশলের কথা বলছেন। হ্যাঁ, আমি কৌশলের কথা বলছি যে বিএনপি লেটেস্ট যে প্রস্তাবটা দিয়েছে যে তারা চাচ্ছে এখন আলোচনা করতে। এবং তাদের ইয়েটা ছিল যে আগে তারা দাবি করেছিলেন 2014 ইলেকশনের আগে দাবিটা ছিল তত্ত্বাবধায়ক সরকার কেন্দ্রিক। এবং যখন পার্লামেন্টে বিলটা পাস হয়ে গেল এবং এটা বাতিল হয়ে গেল সংবিধান সংশোধন করে, তখন সেটা রেজিস্ট করতে চেয়েছিল বিএনপি, যেভাবে হোক পারেনি এবং নির্বাচন বর্জন করেও তারা হয়ে গেছে নির্বাচন। এখন নির্বাচন আমার গ্রহণযোগ্য হলো কি না, আমার পছন্দ হোক কি না, বাস্তবতা হচ্ছে একটা সরকার আছে দেশে এবং সেই সরকারের প্রধানের কাছেই আলোচনার প্রস্তাবটা তারা দিচ্ছেন। এখন নির্বাচনকালীন সরকার কেমন হবে এটা নিয়ে বিএনপির সুনির্দিষ্ট কোনো প্রস্তাব আছে কিনা, যেটা দিবে। আজকে কিন্তু মির্জা ফখরুল বলেছেন প্রেস ব্রিফিং করে যে তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে এই প্রস্তাব রাখতে চায়। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই জিনিসটা নিয়ে এমন হলো কিনা যে রাষ্ট্রপতির কাছে গিয়ে তারা খুব একটা সিসি মনোনয়নের খুব একটা সুবিধাজনক কিছু পায়নি, এই জন্য সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তারা প্রস্তাব দিবেন। আমার কাছে জিনিসটা খুবই হাস্যকর মনে হচ্ছে। যেমন দেখেন, রাজনীতিতে কিন্তু ইগোর কোনো স্থান নাই এবং ইগো সেই দেখাতে পারে যার ক্ষমতা আছে, যার ক্ষমতা নাই
তার ইগো দেখায় তো লাভ নাই। এখন আপনি দেখেন যে সমস্ত প্রোটোকল করে 2014 নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা টেলিফোন করেছিলেন বেগম খালেদা জিয়াকে, এটা নিয়ে অনেক রাজনীতি হয়েছে। বেগম জিয়া কিন্তু একটা টেলিফোন করতে পারেন, এই যে ঢাকঢোল পিটিয়ে প্রস্তাব দিবে এটা নিয়ে দেখবেন যে 5-10টা ওনারা মানববন্ধন এবং প্রেস কনফারেন্স করে ফেলবেন। তো ব্যাপারটা হয় কি, ব্যাপারটা ডাইলিউটেড হয়ে যায়। এইটা সবাই জানে যে বিএনপির সিদ্ধান্ত নেন এককভাবে বেগম খালেদা জিয়া, আওয়ামী লীগের অবস্থাটাও তাই। তো সুতরাং ওই দ্বিতীয় তৃতীয় চতুর্থ সারির নেতারা কে কে কীভাবে কথা বলছে করছে এগুলো খুব একটা ম্যাটার করে না। আগে একটা সময় ছিল যে এগুলি কিছুটা আমাদের কাছে একটু এন্টারটেইনিং মনে হতো অনেক সময়, এখন আর সেটা বোরিং হয়ে গেছে, একই ধরনের কথামালা। তো সুতরাং আমার মনে হয় যে জন আলোচনায় আসতে পারে, পাবলিক ডিসকাশনে কি ধরনের প্রস্তাবনা সেটাও তো আমরা জানি না, এটাও তাদের কাছে গোপন, অথবা হয়তো তারা এখনও জিনিসটাকে ফর্মুলেট করেন না, এটাও হতে পারে। ওইটা থাকলে হতো কি, তাইলে মানে জনসমর্থন এমন একটা জিনিস, মানে মানুষের বিএনপি যদি একটা ভালো প্রস্তাব নিয়ে আসে এবং সেটা যদি পাবলিকের সিম্প্যাথি পায়, এটাও কিন্তু ইনডাইরেক্টলি একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করবে আওয়ামী লীগের উপর। কিন্তু মানুষ তো জানে না বিএনপির প্রস্তাবটা কি। এখন আগে যে প্রস্তাবটা ছিল তখন কিন্তু প্রধানমন্ত্রীর একটা প্রস্তাব ছিল সর্বদলীয় সরকার, পার্লামেন্টে যে সমস্ত দল রিপ্রেজেন্টেড হবে তাদেরকে নিয়ে। এটা বিএনপি অ্যাকসেপ্ট করেনি তখন। তারা মনে করেছে যে ওই প্রধানমন্ত্রীকে রেখে যে ফর্মেই সরকার হোক না কেন সেটা মানে তাদের কাছে গ্রহণযোগ্য না, এটা বায়াসড হবে। রিয়াজ ভাইয়ের কাছে দুটো যাই, নির্বাচনকালীন সহায়ক সরকারের কথা বলছে এবং আজকেও কিন্তু মির্জা ফখরুল বলেছে। তো এই যে বলা হলো যে এই প্রস্তাবটা কিন্তু জনসম্মুখে নাই, এখনো নাই। এটা কিভাবে, যেমন ধরেন শেখ হাসিনার তো একটা ফর্মুলেশন আছে, কনস্টিটিউশনের মধ্যেও এটা আছে যে একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে। এটা ইন্টারিম গভর্নমেন্ট হবে। ইন্টারিম গভর্নমেন্ট নর্মালি অন্য অন্য ডেমোক্রেসিতে হয়, যে দল ক্ষমতায় থাকে তারাই একটা রুটিন ওয়ার্ক করার জন্য একটা সরকার তখন থাকে আন্ডার দি লিডারশিপ অফ দি প্রাইম মিনিস্টার। এটা মানে যে দলই হোক এটা থাকে, কোনো মেজর পলিসি ডিসিশন নেয় কোনো না, হচ্ছে রুটিন জব। তো এখন কথা হলো এইটাই কিন্তু মানে গত 2014-তে মানে আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী এটা সেল করার চেষ্টা করছিল এবং এইটাতেই উনি বসে থাকলেন এবং বিএনপি এটার ধারে কাছেও গেল না। বিএনপি হলো কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া তারা নির্বাচন করবে না এবং সেখানে ধরেন আপনার এইগুলি মানুষের কাছে তো মানে গ্রহণযোগ্য হয় একটা সময়। উনি ফোন করলেন, প্রধানমন্ত্রী ফোন করলেন, ফোন করে 20-22 মিনিট মানে ঝগড়া করলেন, ওনাকে ইনভাইট করলেন, আসেন, যত লোক আছে নিয়ে আসেন, আপনি আপনার অ্যালায়েন্সের সবাই নিয়ে আসেন, আমরা আলোচনা করি। আচ্ছা, এখন যদি আমরা বলি যে রিয়াজ ভাই এরকম একটা প্রস্তাব কিন্তু বি চৌধুরীর পক্ষ থেকে কিন্তু এরকম একটা না, এই বি চৌধুরী দিলে তো এই প্রস্তাব কেন মানে আওয়ামী লীগ এখন আপনার কি মনে হয় যে এরকম কোন একটা প্রপোজাল? না, এটা তো মানে 2014 আর ফিরে আসবে না, এইবার আসবে নতুন আঙ্গিকে কথা বলতে হবে। 2014-র যে কম্পালশনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি ফোন করেছিলেন, তিনি হোম মিনিস্ট্রি সহ কয়টা মিনিস্ট্রি দিতে চেয়েছিলেন এবং তখন যদি যে উনি আরও কনসেশন চাইতেন যে ইলেকশন কমিশন রিকাস্ট করতে হবে, তারপরে ইউনাইটেড নেশনস ইলেকশন অবজার্ভ করবে, এগুলি সবই কিন্তু তখন মাইনে ইলেকশন হতো এবং সেই ইলেকশনে হয়তো ওনারা বেনিফিটেড হইতে পারতেন। তো ওইটা যদি মনে করেন, এটা কে যেন বলছে বি চৌধুরী নাকি, যে ওইটা আবার অফার দেন, এটা কি দেয় কেউ? না, দিলে তো লাভ নাই। তো ইন্টারিম গভর্নমেন্ট হলে এখন এটা মহাজোটের গভর্নমেন্ট হবে না। আমি ধরে নিলাম যে বিএনপিকে রাইখেই করলো, কিন্তু সেটা কেন করবে? এবং সেটা বি চৌধুরী বলল যে আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি তার মানে আপনার ম্যাগনানিমিটি দেখান, আপনি ফেভার করেন। ফেভার তো রাজনীতি হয় না, রাজনীতি মানে আপনার নিজের শক্তি প্রদর্শন করতে হবে। আপনি যদি আপনার ক্যাপাবিলিটি শো করতে না পারেন, জনগণের সাপোর্ট না দেখাইতে পারেন, তাহলে আপনার কথা অন্য শুনবে কেন? আপনি মনস্তাত্ত্বিক এটা চাপের কথা বলছেন যে একটি যদি ভালো প্রপোজাল, মানুষ যদি মনে করে কিভাবে হতে পারে, নাগরিকরা যদি মনে করে যে বিএনপির একটা স্ট্যান্ড আছে, যে স্ট্যান্ডটা ভালো,
এবং একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য এটা সরকারের গ্রহণ করা উচিত, তখন কিন্তু সাধারণ মানুষের সহানুভূতি পাবে বিএনপি। কিন্তু সাধারণ মানুষের নলেজে তো নাই বিএনপি কি ভাবছে, তারা তো জানে না। একটা জিনিস আছে, বিএনপির এখন সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে মানে ভোটারের সমর্থন। এই সেন্সে আমরা বলি যে ব্যাপক সংখ্যক ভোটার যারা আওয়ামী লীগকে পছন্দ করে না, তারা অল্টারনেটিভ তাদের কাছে একমাত্র তাদের চোখে হচ্ছে আওয়ামী লীগকে সরাতে হলে বিএনপিকে ভোট দিতে হবে। তো সেই জন্য বিএনপি প্রচুর ভোট পাবে, সেটা কিন্তু সংগঠনের জোরে না, ভোটারদের বিএনপি নেগেটিভ ভোট পাবে, যেহেতু আওয়ামী লীগকে পছন্দ করে না সেহেতু তারা বিএনপিকে দিতে পারে। আওয়ামী লীগ এখন সেই, তারপরেও কিন্তু সেটা আগের মতন এখন আর এরকম নাই। হয়তো দেখা গেল যে আগে সুইং ভোটে অনেক কিছু ডিটারমাইন্ড হয়ে যেত, হয়তো এইদিকে 25%, ওইদিকে 25% হার্ডলাইন ভোটার। তারপরে যেটা আছে তারা হয়তো গত এক সপ্তাহ, 2 সপ্তাহ বা 1 বছরের আচরণ দেখে ভোট দেয়। এখন মুশকিল হচ্ছে যে বিএনপি তার আচরণ দিয়ে যে পুল করা জনমতকে, সেটা হচ্ছে না। এবং সাধারণ মানুষ যে বিএনপিকে সাপোর্ট দিবে, সিম্পেথিটা দেখাবে, সেটার তো কোনো দৃশ্যমান কোনো কারণ দেখা যাচ্ছে। কারণ বিএনপি তো স্পষ্ট করে বলছে না তারা কি যায়, তাদের একটা ফর্মুলা দিতে হবে। এখন আমরা প্রস্তাব দিচ্ছি, আলোচনা করব, এই করব সেই করব, প্রস্তাবটা দিয়ে দিলেই হয়। প্রস্তাবটা নিয়ে মানে জনগণের মধ্যে আলোচনা হোক, পাবলিক ডিবেট হোক, ডিসকাশন হোক, মিডিয়াতে এটা নিয়ে কাটাছেড়া হোক, এটাই তো একটা দল চাইতে পারে। কিন্তু এখানে সুজন সম্পাদক এসে বলে গেছেন একটি কথা, যে উত্তরবঙ্গে নাকি একটা কথা আছে যে আমার কাজ আমি করব, তোমাকে শুধু জানায় নিব। তো এখন যদি সিসির গঠন নিয়ে কিন্তু আমরা দেখেছি যেরকম ডিবেট হয়েছে, সুশীল সমাজের প্রতিনিধির কথা বলা হয়েছে, দল নিরপেক্ষের কথা বলা হয়েছে, কিন্তু সরকার কিন্তু তার কাজটি করেছে। না না, এইটা সেই ক্ষেত্রে কতটুকু জনমতের প্রতিফলন হবে? না না, জনমতের প্রতিফলন হচ্ছে না। জনগণ যদি সরকারের কোনো একটা আইডিয়া যদি জনগণ রিজেক্ট করে, তার আউটবাস্ট ইলেকশনের সময় হয়। আপনি কয়টা পুলিং বুথে রিগিং করাবেন মাস্তান দিয়ে? এটা সম্ভব না। আপনার এতগুলো চোখের সামনে, মিডিয়ার ক্যামেরার সামনে, এত দেশি বিদেশি অবজারভারের সামনে ব্যাপক হারে এটা করা সম্ভব না। সিলেক্টিভ ওয়েতে কিছু কিছু করা সম্ভব। সেজন্য আমি মনে করি যে জনগণকে মোবিলাইজ করলে, পাবলিক ওপিনিয়নটাকে মোবিলাইজ করতে হলে পাবলিককে কনফিডেন্সে নিতে হয়। গোপনে গোপনে নিজেরা পরামর্শ করলাম, তারপরে গোপনে গিয়ে সরকারের কাউকে বা প্রধানমন্ত্রীর কাছে নলেজে দিলাম, মানুষ কিছু জানলো না, এইভাবে রাজনীতি আর হবে না। এখন আমি মনে করি জনমত গঠনের কথা মানে বিএনপি যেটা আপনারা বললেন, মহিউদ্দিন ভাইও বললেন, যে বিএনপি হলো আওয়ামী লীগের অল্টারনেটিভ হিসেবে জনগণ বিএনপিকে বেছে নিতে পারে। এটাই ছিল বাংলাদেশের রাজনৈতিক ইকুইলিব্রিয়ামটা, এটাই ছিল 91 সন থেকে, যে একবার বিএনপি একবার আওয়ামী লীগ, একবার বিএনপি একবার আওয়ামী লীগ। এইটা 2014 সালে কিন্তু ইট ওয়াজ দি টার্ন অফ বিএনপি টু গো টু পাওয়ার। তাদের ক্ষমতার টার্ন ছিল এটা, এবং জনমত কিন্তু ওইভাবে তৈরি হয়েছিল। যারা ফ্যান সিটার্স, যারা মাঝামাঝি অবস্থানে থাকে, যে কোন দিকে গড়ান দিয়ে পড়বে সেদিকে, হ্যাঁ, যেদিকে মানে হাওয়া বুঝে, সেই হাওয়ার ইয়েতে কিন্তু মাঝামাঝি চলে আসছিল প্রচুর, মানে ধরেন ব্যুরোক্রেসি, পুলিশ, বিভিন্ন ব্যবসায়ী, তারা মাঝামাঝি চলে আসছিল। যেই কারণে 2014 ইলেকশনের আগে মনে হয়েছিল যে বিএনপির সমর্থন প্রচুর, এবং একটা স্টেজে তো বলা হয়েছিল যে প্রায় 60-70% বিএনপির সাপোর্ট এরকম ছিল। এই অবস্থাটা কিন্তু যেই ইলেকশনটা হয়ে গেল, আওয়ামী লীগ সরকার গঠন করলো, করে স্টেবিলাইজ করলো, তখন কিন্তু ওই ফ্যানসিটার্সরা যেদিকে গড়ান দেওয়ার গড়ান দিয়ে দিছে। তারা মানে আওয়ামী লীগের দিকে চলে গেছে, তারা তো আর বিএনপির জন্য বসে থাকবে না। এখন বিএনপিকে ধরেন এন্টি ইনকামবেন্সি বলে একটা ইয়ে আছে। আপনি দীর্ঘদিন ক্ষমতায় থাকলে মানুষের নানানভাবে পপুলারিটি এফেক্টেড হয়। তো এটা কিন্তু একেবারে মানে সার্বজনীন কথা। এটা খালি আওয়ামী লীগের জন্য না, এটা ভারতে আপনি দেখছেন কংগ্রেস 40 বছর রুল করার পরে কিন্তু চলে গেছে, এবং এখন মানে এটা বিরোধী দল করার ক্ষমতাও তাদের নাই। এগুলি হয় রাজনীতিতে। তো এখন বিএনপির যেটা বেসিক স্ট্রেংথ এবং আওয়ামী লীগের, এটা হলো আমাদের দেশের ইলেকটোরাল অ্যারিথমেটিকে এই দুইটা
পার্টির ভোট হলো 33-35%, বেস ভোট। এটা কিন্তু কোনোভাবে নড়ে না এটা। তারপরে ক্ষমতায় যায় কি দিয়ে? সুইং ভোট দিয়ে। তো এখন এইটা কিন্তু ঠিক আছে, বিএনপি মে গেট 30 সিটস, আওয়ামী লীগ মে গেট 58 সিটস, পাইছে না আগে 2001-এর ইলেকশনে? এটাই কিন্তু এই 58 সিট আওয়ামী লীগের শক্তি না, 30টা সিট বিএনপির শক্তি না। তাদের শক্তিটা হলো ওই গ্রাসরুট লেভেলে ইলেকটোরাল 35%, এটা হলো তাদের বেসিক স্ট্রেংথ। এটা কি ইগনোর করা যাবে না? জি। রিয়াজ ভাই, আমরা কথা বলছিলাম নির্বাচনী কৌশল নিয়ে, রাজনৈতিক কৌশল। তো যেখানে আমি করছিলাম যেটা যে বিএনপির দিকে লোক কেন যাবে, যেতে পারে। একটা হলো বেসিক সাপোর্ট আছে, আর একটা হলো সুইং ভোট। সুইং করে কখন? যদি আওয়ামী লীগ দেশে খুব মানে অরাজকতা চলে, দুঃশাসন চলে, ডেভেলপমেন্ট নাই, করাপশন, সব কিছু চলে, তখন লোক আস্তে আস্তে অল্টারনেটিভ খুঁজবে। তো আওয়ামী লীগ তো উন্নয়নের মহাসড়কে আছে, তাইলে এর মধ্যে থেকে বিএনপির লোকের সমর্থন নিতে হবে। সমর্থন আছে, কিন্তু সমর্থন নিতে হবে। ওইটাই কৌশল। এই কৌশলটা কিভাবে করবে? এই কৌশলটা কাদের নিয়ে করবে, কাদের সাথে থাকবে? এই কৌশলটা রাস্তায় যেয়ে করবে, না ঘরে বসে করবে, নাকি আন্তর্জাতিক চাপ তৈরি হবে? এইবার কিন্তু আওয়ামী লীগের একটা মানে প্রবলেম আছে, একটা সমস্যা প্রকট। এইটা হলো যে নির্বাচনটা স্বচ্ছ হইতে হবে। গত নির্বাচন যেহেতু প্রশ্নবিদ্ধ, চাপে আছে, আমি বলবো যে তারা একটা চাপে আছে, তারা একটা চাপের মধ্যে আছে। এবং প্রধানমন্ত্রী কিন্তু কাউন্সিল মিটিং এ বলেছে যে আমরা আর প্রশ্নবিদ্ধ ইলেকশন দেখতে চাই না। হ্যাঁ, বিভিন্ন সময় এটা কিন্তু তিনি নিজেই বলেছেন। তো সেইটা যদি হয়, বিএনপি ওখান থেকেও কিছু গেইন করতে পারে। কিন্তু বিএনপি যদি মনে করে যে ইউনাইটেড নেশনস বা মানে বিদেশিরা এসে আমার ক্ষমতায় বসাই দেব, ওইটা হবে না। ওই পলিটিক্যাল এনভায়রনমেন্ট চলে গেছে, ওই পলিটিক্যাল হিসাব নিকাশ ওইটা চলে গেছে। কোল্ড ওয়ার শেষ হওয়ার পরে তো এখন আর ওইভাবে হয় না। হবে না। এখন কিভাবে হবে? রাজনৈতিক কৌশল কি হওয়া উচিত জনাব? না, রাজনৈতিক কৌশল তো রাজনীতিবিদরা নির্ধারণ করবেন। আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যে 2014-র স্ট্র্যাটেজিতে বিএনপিও থাকতে পারবে না, আওয়ামী লীগও থাকতে পারবে না। যেহেতু অলরেডি আপনি তো ক্লিয়ার করলেন যে নির্বাচনটাকে গ্রহণযোগ্য করাতে হবে এবারে। আর বিএনপিকে একটা জিনিস বুঝতে হবে, এটা সবাইকেই বুঝতে হবে, যে সরকার গঠন করার একমাত্র পথ হচ্ছে নির্বাচিত হয়ে মেজরিটি পাওয়া। এর বাইরে আর অন্য কোনো অপশন নাই। আর ওই যে বিপ্লব করার আর কোনো মানে স্কোপ নাই ওই সেন্সে, ক্লাসিক্যাল সেন্সে। এখন মনে করেন যে বিরোধী দলের রাজনীতিতে আমরা দেশে 3টা মডেল আমরা দেখেছি। একটা হচ্ছে পাকিস্তান আওয়ামী লীগের একটা মডেল ছিল, বিরোধী দলের থেকে সংগঠন করে 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 70-এর নির্বাচনে যে একটা ম্যান্ডেট পেল আওয়ামী লীগ, সেই ম্যান্ডেটটাই কিন্তু আমাদেরকে স্বাধীনতার দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। ওই ম্যান্ডেটটা প্রয়োজন ছিল, একটা বড় কৌশল, সাংঘাতিক। যে আমি যে মানে জনগণ যে আওয়ামী লীগের পেছনে আছে, এটা প্রমাণিত হয়ে গেল 70-এর নির্বাচনে। আমরা দেখেছি 71-এর পরেও একই অবস্থা। পাকিস্তান আমলের এই যে গণতন্ত্রহীনতার অনেক আমরা দেখেছি, এবং আওয়ামী লীগ সরকার পরিচালনা করতে গিয়ে অনেক ক্ষেত্রেই তারা ভুল করেছে, ব্যর্থ হয়েছে। তখন কিন্তু আমরা একটা বিরোধী রাজনীতির মডেল দেখলাম জাসদের মাধ্যমে। কিন্তু আওয়ামী লীগের যে একটা আদর্শের রাজনীতি করেছিল, সেখানে ছিল স্বায়ত্তশাসন পেতে হবে, স্বায়ত্তশাসন থেকে স্বাধিকারের পথে গেছে। জাসদের একটা আদর্শের একটা চাদর ছিল গায়ে, সেটা হচ্ছে বিপ্লব। হ্যাঁ, সমাজতান্ত্রিক বিপ্লব করতে হবে। তো সেটা তো শেষ হয়ে গেল 75 সালে। এখন আমরা দেখেছি এরশাদের আমলে একটা এনটি এরশাদ একটা গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল যৌথভাবে সমস্ত রাজনৈতিক দল মিলে। আপনি দেখেন যে 86 সালে যদি সবাই ইলেকশন করতো, তাহলে কিন্তু এরপরে আর এরশাদ থাকে না আমার মতে, অথবা সবাই বর্জন করলেও থাকে না। যেহেতু অপোজিশন ডিভাইডেড হয়ে গেল,
এরশাদ সার্ভাইভ করলো। 88 সালে গিয়ে সবাই বয়কট করলো, এরশাদ আর টিকতে পারলো না। এই মডেলটা কিন্তু এখন আর কার্যকর হবে না, কারণ এখন কোন তখন model এটা কার্যকর জেনারেলের হবে? শাসন ছিল না, এখন আর হবে না। আগের মডেল কিন্তু রিপিটেড হয় না, হিস্ট্রি রিপিটেড হলেও একই পদ্ধতিতে হয় না। তো সুতরাং নতুনভাবে চিন্তা করতে হবে। বিএনপির পক্ষে এখন ওই আদর্শের রাজনীতির আর স্কোপ নাই। বাংলাদেশকে তো নতুনভাবে স্বাধীন করা যাবে না। আর সমাজতান্ত্রিক বিপ্লব এটা কাগজে কলমে আছে, বা ওই ছোটখাটো এখন সবাই বিএনপি সমালোচনা করছে, বলছে যে তারা মাঠে মিছিল করতে পারে না, মিটিং করতে পারে না, শুধু বক্তৃতা বিবৃতির মধ্যে, যেটা রিয়াজউদ্দিন আহমেদ বলছিলেন যে এটা করছে, কিন্তু তার কি করতে পারতে, এই দলটি কি করতে পারত? না না, এটা তো তাদের তো এখন এটা কেন করতে পারছে না, তাদের বিরুদ্ধে আক্রমণ, মামলা, এটা সেটা। তারপরে যখনই আপনি এটার প্রতিবাদ করেন বলবে যে আমাদের সময় তোমরা এটা করেছো, ইত্যাদি ইত্যাদি আছে। আমি মনে করি যে 66 সাল থেকে 68 সাল আওয়ামী লীগের কি অবস্থা ছিল, বা 73, 74 বা ওই সময়ে বিরোধী দলগুলোর কি অবস্থা ছিল, এরশাদের আমলে কি অবস্থা ছিল, সবাইকে ধরে বেঁধে চোখ বেঁধে ক্যান্টনমেন্টে নিয়ে গেছিল না? তারপরে কি আন্দোলন থেমেছিল? কাজে এইটা না, ব্যাপারটা হচ্ছে যে আন্দোলন করে যে এজ গ্রুপের ছেলে মেয়েরা, সেই এজ গ্রুপ তো রাজনীতিতেই নাই। 1991 সাল থেকে ধারাবাহিকভাবে যে আমরা যদি বলি পার্লামেন্টারি ডেমোক্রেসি আমাদের দেশে আছে, যে ফর্মেই হোক, এর মধ্যে তো 2 মেয়াদে ক্ষমতায় ছিল বিএনপি। আওয়ামী লীগ না হয় তাদের ভাষায় অগণতান্ত্রিক, তারা কেন ছাত্র সংসদে নির্বাচনগুলো দিল না, নেতৃত্ব তৈরি করার সুযোগটা তৈরি করে দিল না? অর্থাৎ গণতন্ত্রকে নার্চার করার যে সুযোগগুলো তাদের হাতে ছিল, তারা সেই সুযোগটা কাজে লাগায় নেই। এইটাই বুমেরাং হয়ে এখন তাদেরকে আঘাত করছে। এখন যারা আছেন, মানে রাজনীতি যারা করেন, তারা অনেক অর্থবিত্তের মালিক, সেগুলি রক্ষা করা একদিকে, রিস্ক না নেওয়া। অনেকেই বলছেন আমরা যাব না ঝামেলায়, জেলে থাকতে এই বয়সে আর ইচ্ছা হয় না, এগুলো আছে। তো সুতরাং সব মিলিয়েই আমরা বলবো যে বিএনপি এমন কোনো বিপ্লবী পার্টি না। নির্বাচনের রাজনীতি তাদেরকে করতে হবে, আর নির্বাচনের রাজনীতি যদি করতে হয় তাহলে তার কিছু ভাষা আছে, সেই ভাষাটা তাদেরকে বুঝতে হবে, যে এই ভাষাটা তারা শিখতে পারে অতীতে যারা এই নির্বাচনের রাজনীতি করেছে তাদের কাছ থেকে। আর এখন মানুষকে এত নির্বোধ ভাবার কোনো কারণ নেই। রেটরিক দিয়ে কিন্তু বেশি দিন চলা যায় না। আমি মনে করি যে বিএনপির জন্য সবচেয়ে ভালো হবে এখন যেভাবেই হোক একটা, মানে নির্বাচনে যাব না বা অন্য পথ দেখবো ইত্যাদি ইত্যাদি, সরকার দেয় এই ধরনের বক্তব্য থেকে সরে এসে নির্বাচনকালীন, বিএনপি কিন্তু এখন কিন্তু বলেনি যে তারা নির্বাচনে যাবে না। না তারা না, কিন্তু আছে নিচের দিকের কিছু আছে, নেতা আছে। ফট করে বলে ফেলে। না না, 2014 সালে নির্বাচনের সময় তো বিএনপির মধ্যে অনেকে চাচ্ছিলেন নির্বাচন যেতে, অনেকে চাচ্ছিলেন যাতে নির্বাচনে না যায়, অনেকে চাচ্ছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তাদের জন্য সুবিধা, এরকমও কিছু লোক আছে বিএনপিতে। তো সুতরাং এটা নিয়ে অনেক টানাপোড়েন আছে দলের মধ্যে, অনেক ডিনামিক্স আছে। আমি মনে করি যে নির্বাচন ছাড়া তো কারো পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব না। তো সুতরাং এটাকে ধরে নিয়ে, আর নির্বাচন করতে হলে যে জিনিসটা দরকার, আপনার এই যে সরোবরদী উদ্যানে তো জনসভা করার দরকার নাই। প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে বিএনপির কমিটি আছে, কোনো ফাংশন করে এগুলো। আপনাকে যদি নির্বাচন করতে হয় আপনাকে তো এগুলোও করতে হবে। তারা তো ঘরও গোছাচ্ছে না, শুধু একই রেটরিক। এখন কথা হচ্ছে যে নির্বাচনকালীন সরকার তাদের মতে যেটা গ্রহণযোগ্য যদি মনে করে, এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হবে না, এরকম একটা জিনিস আদায় করতে হইলেও কিন্তু তার একটা সাংগঠনিক ক্ষমতা তার নিজের থাকতে হবে, যেটা দিয়ে সে এটা করবে। তো সেইভাবে করতে না পারলে তো জনগণকে তার পক্ষে পুল করতে পারবে না। এই মুহূর্তে আমি মনে করি বিএনপিকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে বিএনপির কতগুলি স্ট্র্যাটেজি যারা নেতা তারা করবেন। আমরা তো বাইরের থেকে যেটা বুঝি, বিএনপিকে একটা ইমপ্রেশন দিতে হবে, তৈরি করতে হবে দেশে বিদেশে বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছে, যে বিএনপি আগামী নির্বাচনে যাবে এবং সেই নির্বাচনে যাওয়ার জন্য একটা সহায়ক অবস্থা তৈরি করবে, নির্বাচন সহায়ক অবস্থা তৈরি করবে। নির্বাচন কমিশন যেটা হয়েছে এটাকে চাপের মধ্যে রাখতে পারে, হ্যাঁ, যে এরা দলীয়ভাবে কাজ করতে পারে, যাতে না পারে, এইটা একটা। আরেকটা এমন কি হতে পারে কিনা যে সামনে যেটা নতুন সিইসি কিন্তু বলেছে যে সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচনে
সম্ভবত যদি ভুল না করে থাকি তাহলে একজন সংসদ সদস্যের মৃত্যুর সময় তো টাঙ্গাইলে না এটা টাঙ্গাইল নির্বাচন হয়ে হয়ে এটা হলো টাঙ্গাইলে তো হয়ে যাচ্ছে ইয়েতে এই যে এটা হলো ওই রংপুরের যে খুন হলো হ্যাঁ লিটন। আচ্ছা ওখানে আহ্বান ওই নির্বাচনে তো বিএনপি যাবে না, কারণ বিএনপির সে 2014 স্ট্যান্ড থেকে যে পার্লামেন্ট নির্বাচনে তারা যাবে। অংশগ্রহণ করবে না, কাজে এটা উনি বলার কোনো দরকার নেই। ওনার অনেক পরীক্ষা হবে, অনেক টেস্ট হবে এবং ওনাকে এই ওই পরীক্ষা দেওয়ার সুযোগ উনি পাবেন পাবেনই এবং সেখানে উনি কি ব্যবহার করেন, কি কথাবার্তা বলেন। আপনি যেমন দেখেন রকিবউদ্দিন সাহেব ভালো মানুষ, উনি কোনো রাজনীতি কোনোদিনই করেন নাই, ব্যুরোক্রেট ছিলেন এবং ভালো ব্যুরোক্রেটই ছিলেন। কিন্তু উনি কি করলেন, উনি সব কিছুই মানে সরকারের ইচ্ছা মতো কথা বললেন। নির্বাচনে মারামারি হয়ে পিটাপিটি হয়ে লাশ পরে বললো আমাদের খুব সফল নির্বাচন করছি আমরা। তখন লোকের কি অবস্থাটা হয়। এইসব ল্যাঙ্গুয়েজও কিন্তু উনি কিভাবে এই ল্যাঙ্গুয়েজগুলি করে, উনি যেমন একটা কথা বলছে, আমি চাই সব দল ক্ষমতায় আসুক, আবার ফাঁকে একবার বলেও ফেলছে কেউ যদি না আসে আমি কি করব। এইটা কার কথা বলছেন? সি বলছে এই মানে জি। নতুন আচ্ছা কিন্তু ওনার ওই কথাটা ভালো ছিল যে আমি চেষ্টা করব যে সবাই নির্বাচনে আসুক এবং নির্বাচন ভালো হবে তখনই যখন সরকার চাইবে এবং রাজনৈতিক দল চাবে, তখনই নির্বাচন ভালো হবে। নারায়ণগঞ্জের নির্বাচন ভালো হয়েছে কেন? সরকার চাইছে একটা ভালো নির্বাচন হোক, জি না হলে কি ভালো নির্বাচন না, হতে পারে? রকিবউদ্দিনের দাবি তো যে উনি এইটা একটা ভালো নির্বাচন করে গেছেন। ভালো নির্বাচন না, এটা রকিবউদ্দিন সাহেবের কোনো ক্রেডিটই নাই, জি কোনো ক্রেডিটই নাই এবং ইলেকশন কমিশনের ওইসব কোনো ক্রেডিট নাই। অ্যাকচুয়ালি এইটা নিয়ে যত হইতে আমরা করছি, ওই দিনের টক শোতে ফোনে একটা লোক বললো যে পৃথিবীর কোনো দেশে তো নির্বাচন কমিশন নিয়ে এরকম হইচই করতে শুনি নাই। কত ইস্যু আছে, আপনি রামপাল ইস্যু নিয়ে আপনি বিএনপি বললো যে আমরা এটা মানে এটা বিরোধিতা করি, তো তার ইয়ে কোথায়, ডেমনস্ট্রেশন কোথায়, রিফ্লেকশন কোথায়? মাঠে তো কোনো জায়গায় দেখা গেল না, একটা সেমিনারেও বক্তৃতা নেই। বললেন আমরা মানে ওই বামপন্থীদের সমর্থন করি, তারা বলছে আপনাদের সমর্থন আমাদের দরকার। সমর্থন করলেও তো তারা নিতে না চায় না, ওর নেয় নাই তো সমর্থন, বলে দিস। মানে তারা যাবে কোথায়? এইগুলি হলো মানে অসহায়ত্ব একটা দলের, এটা প্রমাণ নয়। এইভাবে তো রাজনীতি হয় না। রাজনীতি এটা হলো রাজনীতি, এটা যুদ্ধ। আপনাকে তো এই যুদ্ধটা করতে হবে। তো যুদ্ধটা করলেন 2014 কি আপনার যে কর্মীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে রাজনৈতিক উৎসব করত, ভোটের উৎসব করত, তাদেরকে বললেন যে নির্বাচন ঠেকানোর জন্য আপনি যুদ্ধে নেমে যান। তো যুদ্ধে যখন নামলেন, যুদ্ধ ঠেকানোর জন্য সরকারের সৈন্যবাহিনী নেমে গেছে, আপনি তো পারেন নাই, যুদ্ধ হয়েছে, আপনি পরাজিত হয়েছে। আপনি পরাজিত হয়েছে। এখন মানে পরাজিত পরবর্তী কৌশল যদি আরেকটা জিনিস আমি মনে করি বিএনপি যদি সেন্সিবলি চিন্তা করে এবং সিরিয়াসলি চিন্তা করে যে তারা নির্বাচনে পার্টিসিপেট করবে, তাহলে তো তাদের একটা প্রোগ্রাম থাকতে হবে, প্রোগ্রাম এবং ম্যানিফেস্টো। নির্বাচন বিএনপি তো ওই 20 দলীয় জোটের যারা অন্য যারা আছে বা মহাজোটের অন্য তাদের মতন না, তারা তো সরকার গঠন করার জন্য নির্বাচনটা করবে। সরকারে গেলে তারা কি করবে? তাদের কি কোনো ভিশন আছে, কোনো পরিকল্পনা আছে? আরো অনেক দেরি আছে। কেন দেরি কেন? এই আওয়ামী লীগ তো শুরু করছে। আওয়ামী লীগ তো ভিশন 2041 অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে, তারা কাজ করছে। প্রধানমন্ত্রী তো কথায় কথায় বলছেন আমি 2041 সালের মধ্যে এত মেগাওয়াট করব, আমি এই করব সেই করব। বিএনপির প্রোগ্রাম কোথায়? প্রোগ্রাম তো থাকতে হবে। বাংলাদেশের মানুষ কি চায়? বাংলাদেশের মানুষ চায় এখানে শিল্পায়ন হোক, কর্মসংস্থান হোক, জ্বালানি খাতে উন্নয়ন হোক। এইখানে বিএনপির ভিশনটা কি, টার্গেট কি? নির্বাচিত যদি তারা যদি নির্বাচিত হয়, তাহলে 5 বছর পরে দেশকে তারা কোথায় নিয়ে যাবে, 10 বছর পরে দেশকে কোথায় নিয়ে যাবে? তারা তো এগুলো কিচ্ছু বলছে না। তারা তো শুধুই মানে সমালোচনা। কিন্তু আমি তো মনে করি তাদের কিছু প্রোঅ্যাক্টিভ পলিটিক্স করা উচিত, যে ওরা খারাপ, আমরা গেলে এইটা করব। এরা এত টাকা খরচ করে পদ্মা সেতু করছে, আমরা তার অর্ধেক টাকায় করব, এটা বলতে তো হবে কিছু।
কিন্তু তারা যেটা বলছে না, তারা বলছে ওরা করতে পারবে না, আমরা দুইটা করব। এটা তো কোনো পদ্মা কথা সেতুর হলো না। প্রসঙ্গ যেহেতু আসলো, আপনি জানেন যে মানে কানাডিয়ান আদালতে পদ্মা সেতুর দুর্নীতি প্রমাণিত হয়নি, মামলাটা খারিজ হয়েছে এবং সব আসামি বেকসুর হয়েছে। এই নিয়ে পার্লামেন্টে কিন্তু দাবি উঠেছে, বিভিন্ন এমপি মন্ত্রীরা দাবি করেছেন যে তাদের ক্ষমা চাইতে হবে। তো আপনি কি মানে আমি বলবো যে দলীয়ভাবে আওয়ামী লীগ আরো মাইলেজ পেল এই 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 কানাডিয়ান আদালতের এই সিদ্ধান্তে, অর্থাৎ তাদের যেটা ক্রিটিক ছিলেন তাদের মুখটা এখন বন্ধ হয়ে গেল। এবং কাদের? যারা আওয়ামী লীগের ক্রিটিক যারা ছিলেন এই ব্যাপারে, যারা আওয়ামী লীগকে অনেক নাস্তানাবুদ করার চেষ্টা করেছে, আমি বলবো না সবটাই অযৌক্তিক ছিল বা সবটাই যৌক্তিক ছিল, পারসেপশনে তো আছে মানুষের যে অনেক দুর্নীতি হচ্ছে। যেহেতু দুর্নীতি হচ্ছে, সুতরাং এখানে একটা যখন দুর্নীতির ইস্যু উঠলো, অনেকে এটাকে নিয়ে নাড়াচাড়া শুরু করলেন। এখন কানাডার আদালত বলছে যে টোটালটাই ভুয়া। তো জিনিসটার তো বেনিফিটটা আওয়ামী লীগ পেলো, তারা তো মানে দায়মুক্ত হলো। সুতরাং তাদের যারা সমালোচক ছিলেন তাদের উপরে এখন তারা মানে চড়াও হচ্ছে কথায় বার্তায় বিবৃতি, এবং এই চড়াও হওয়ার ফলে হবে কি, মানে মানে এই ধরনের অন্যান্য কাজেও যদি আওয়ামী লীগের কোনো মানে সরকারের কোনো ভূমিকা নিয়ে কারো প্রশ্ন থাকে, ক্রিটিকরা ওইটা নিয়ে আলোচনা করতে দ্বিতীয়বার চিন্তা করবে। তো এইটা একটা ব্লেসিংস ইন ডিসগাইজ আমি বলবো আওয়ামী লীগের জন্য। তারা একটা স্বস্তিদায়ক পরিস্থিতিতে চলে গেছে। এটা ভালো যে এটা প্রমাণিত হওয়াতে আমাদের আমি বলবো যে রাষ্ট্রীয়ভাবে আমাদের দুর্নাম থেকে আমরা রেহাই মুক্ত পেয়েছি। হলো। এমনি তো আমাদের দুর্নাম নানা রকম আছে, কিন্তু কথা হলো যে এই ধরনের মানে আমাদের অনেক সময় আমাদের আচরণে অনেক সময় ত্রুটি আছে। আমরা যখন সমালোচনা করি তখন আমরা কিন্তু বাউন্ডারিটা অনেক সময় ক্রস করে। যেটা আমরা শেষ সময় আছি, আপনি যদি মানে পদ্মা সেতু দুর্নীতির প্রমাণ হয়নি, এইটা হয়নি এটা তো এটা বেনিফিট কি? যেটা না, বেনিফিট তো আওয়ামী লীগ পাবে, অবশ্যই পাবে এটার মাইলেজ। কারণ আওয়ামী লীগ তো যথেষ্ট নাস্তে নবদ হয়েছিল, হ্যাকেল হয়েছিল, অনেকে রিজাইন করতে হয়েছে, মন্ত্রী রিজাইন করতে হয়েছে, সেক্রেটারি রিজাইন করতে হয়েছে, সেক্রেটারিকে জেলে যাইতে হয়েছে। তো সেইটা যেই মানে অভিযোগে এগুলি হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের ইনকোয়ারি টিম এখানে এসছে, একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে তারা অ্যাকিউজ করেছে। তো করে টরে দেখা গেল যে এখন কিছু নাই। এখন ওয়ার্ল্ড ব্যাংকের হাতে আর কিছু আছে আমার তো মনে হয় না। যদি থাকে, ওয়ার্ল্ড ব্যাংক অবশ্য গত 11 তারিখে একটা বিবৃতি দিয়েছে। কি বলছে? না, তারা বিবৃতি বলেছে যে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে অভিযোগ ছিল, সেই অভিযোগটি তারা নির্দিষ্ট দেশের কাছে দিয়েছে এবং সেই দেশের আদালতে এটা দেখেছে। সুতরাং এখানে তারা অভিযোগটা পেয়েছিল, এটাই তারা জানিয়েছে, এই কথা বলতে চেয়েছে। তাহলে তারা মানে এই প্রজেক্টটা ক্যান্সেল করলো কেন? প্রজেক্ট লোনটা ক্যান্সেল করা, এটা তো একটা এক্সট্রিম স্টেপ। আপনি যদি এটা কোনো প্রেসিডেন্স নাই, আপনি এটা হলো যে এটা অভিযোগ মাত্র আসলো, এটা প্রমাণ হবে, প্রমাণ হওয়ার পরে আপনি এটা বাতিল করেন। আপনি যখন অভিযোগ আসছে তখনই আপনি বললেন যে এটা আমি বাতিল করে দিলাম। এটা তো ওয়ার্ল্ড ব্যাংকের জন্য এটা তো বাড়াবাড়ি ছিল। এখন ওয়ার্ল্ড ব্যাংককে এটা জবাব দিতে হবে। জি, আমাদের হাতে আর সময় নেই, আর একদিন এসে এই বিষয়ে কথা বলা যাবে। আপনাদের দুজনকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।